বিক্ষোভ দেখানো ভারতবর্ষের যে কোনো সংগঠনের, যে কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার। কারোর ভাবাবেগে আঘাত লাগলে সে প্রতিবাদ করবে, তার মতো করে প্রতিবাদ করবে। কিন্তু প্রতিবাদের নামে বাইরের কিছু মানুষের উস্কানির কারণে আমরা গত পরশুদিন থেকে, কাল থেকে যে প্রতিরোধ দেখছি, সম্পূর্ণ পুলিশি নিষ্ক্রিয়তায়, সরকারি উদাসীনতায় আজকে প্রতিবাদ চলছে। মানুষের ভাবাবেগ নিয়ে কোনো কটূক্তি করাকে দল সমর্থন করে না। পার্টি পার্টির কাজ করেছে, সরকার সরকারের কাজ করছে। কিন্তু কোনো স্পর্শকাতর বিষয়ে আবার বাইরে থেকে যদি রাজনৈতিক প্ররোচনা হয় এবং শাসক দলের যা দায়িত্ব মানুষের জীবন সম্পত্তি রক্ষা করা, যাতায়াত ব্যবস্থাকে সচল রাখা, অসুস্থ মানুষকে সময় মতো তার চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া, আজকে বর্তমান রাজ্য সরকার গতকাল থেকে সেই লক্ষ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেউ বিভ্রান্তিকর বক্তব্য ছড়াতে পারে, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় কোনো উত্তেজনা তৈরি করবার প্রচেষ্টা করতে পারেন। কিন্তু একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, একটা দায়িত্বশীল সরকার, যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন, সংবিধানের শপথ নিয়েছেন, আজকে তাদের সর্বোচ্চ স্তর থেকে যে বিবৃতি আসছে সে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটা সাম্প্রতিক ঘটনায় হওয়া উচিত বলে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মনে করে না। গতকাল আমরা প্রায় দীর্ঘ 11 ঘন্টার অবরোধের ফল দেখলাম। মুখ্যমন্ত্রী কঠোর বার্তা দিলেন, এবার ক্ষমা চাইলেন, অনুরোধ করলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো প্রভাব আজকের ঘটনায় পড়ল না। ভারতবর্ষের মানুষ বিজেপিকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে পরপর দুবার। সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি সংখ্যক বিধায়ক যে দলের আছে, সারা ভারতবর্ষের সবচেয়ে বেশি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন যে রাজনৈতিক দল পরিচালিত করছে, যে রাজনৈতিক দলকে সম্পূর্ণভাবে পরপর দুবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা নীতি পঙ্গুত্বে ভোগা সরকার, দুর্নীতির পঙ্কিলতায় আকণ্ঠ নিমজ্জিত হওয়া সরকার, যে সরকারের আমলে কার্যত ভারতবর্ষ কোনো বিজনেস ডেস্টিনেশন ছিল না, এই বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা ভারতবর্ষকে একটা নতুন রূপে বিশ্বের সামনে তিনি তুলে ধরেছেন। আজকে সেই অবস্থায় দাঁড়িয়ে সেই রাজনৈতিক দল হিসেবে যা করার করেছেন, সরকার যা করার কাজ করবার করেছেন, কিন্তু আজকেও একইভাবে অবরোধ চলল। আমি আবার বলছি, কোনো প্রতিবাদ করা, কিছুক্ষণের জন্য অবরোধ করা, প্রতিবাদ মিছিল বার করা, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, এটার মধ্যে কোথাও কোনো অন্যায় নেই। কিন্তু আজকে আমাদের হাওড়া গ্রামীণ জেলায় উলুবেড়িয়ার মনসাতলায় যেভাবে চারদিক থেকে প্রায় 800 মানুষ, 12 বছরের ছেলে থেকে শুরু করে বেশ কিছু মানুষ সেখানে পৌঁছে গেলেন হাতে রড হাতে নিয়ে, চারদিক থেকে ঘিরে ফেলে আজকে স্থানীয় দোকান ভাঙা হলো, আগুন লাগানো হলো, গোটা বিজেপি অফিস ভেঙে চুরমার করা হলো, বিজেপি অফিসের সামনে দাঁড়ানো দুটি আমাদের কর্মীদের গাড়ি, পার্টির একটি গাড়ি সহ সেই গাড়িগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হলো, সমস্ত মোটরসাইকেলগুলো যেগুলো ছিল সেগুলোতে অগ্নিসংযোগ করে দেওয়া হলো। বারবার পুলিশকে জানানো সত্ত্বেও, এত ঢক্কা নিনাদ করে পুলিশ বাহিনীর আধুনিকীকরণের কথা, নতুন নতুন থানা তৈরির কথা, পুলিশকে কড়া বার্তা দেওয়ার কথা বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বলে থাকেন। কিন্তু বহু আবেদন নিবেদনের পরেও আজকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলো না।
আমরা মনে করছি এ ধরনের আন্দোলন হয়তো আরও বাড়বে, কারণ যে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বারবার তৃণমূল কংগ্রেস করে এসেছে, যেভাবে কিছু মানুষকে ভাবাবেগকে উস্কে দেবার প্রচেষ্টা চলেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়, এমনি এখানে আইনের শাসন নেই, প্রতিনিয়ত খুন, বন্দুক, বোমা, রাহাজানি, ধর্ষণ, রাজনৈতিক খুন, নির্বাচনে লুট, এগুলো অবাধ চলেছে। কিন্তু তার সঙ্গে যদি এ ধরনের আবার হিংসা তৈরি হয়, তাহলে কোথায় যাবে এ রাজ্যের মানুষ? আমরা পশ্চিমবঙ্গের বিরোধী দল হিসেবে আমরা সমস্ত মানুষের কাছে, সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে, সমস্ত রাজনৈতিক দলের মানুষের কাছে আমরা আবেদন করছি যে শান্তি বজায় রাখুন। বিতর্ক চলতে পারে, বিতর্ক রাজনৈতিক বিতর্ক হওয়া উচিত। কারণ ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এ ধরনের বিতর্ক আমরা চাই না দল হিসেবে। আমরা বিভাজনের রাজনীতির উঠতে উঠে একটা রাজনৈতিক দলের যে কাজ, তার অর্থনৈতিক কর্মসূচি, এই মুহূর্তে আর্থসামাজিক অবস্থা এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আমাদের যে মৌলিক সমস্যাগুলো গত 11 বছরে তৈরি হয়েছে, আজকে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে, সেগুলো নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু সম্পূর্ণ নন ইস্যুকে ইস্যু বানানো, অরাজনৈতিক কোনো ঘটনার মধ্যে ঢুকে সেটাকে রাজনৈতিক উস্কানি দিয়ে সমাজের মধ্যে বিভাজন তৈরি করবার বিরুদ্ধে, এই অবস্থানের বিরুদ্ধে দল প্রতিবাদ করছে। আমরা আবার মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি, প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, যে রাজ্যের এই 2,28,00,000 মানুষ আমাদের ভোট দিয়েছিলেন, এ রাজ্যে বিজেপির জনভিত্তি আছে। প্রধান বিরোধী দল বিজেপি 18 জন সাংসদকে মাত্র কয়েক বছর আগে এ রাজ্য থেকে নির্বাচিত করে সংসদে পাঠানো হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গকে সর্বপ্রকার সহযোগিতা করতে কেন্দ্রীয় সরকার কোনোদিন পিছিয়ে আসেনি। রাজনীতির কারণে তারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অস্বীকার করছেন, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের উদ্বোধন করে দিচ্ছেন, এগুলি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু আজকে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো, একটা সর্বভারতীয় রাজনৈতিক অফিসের আগুন জ্বলছে, সেখানে সভাপতিকে পিছনের দরজা দিয়ে কোনোভাবে তার জীবন রক্ষা করবার জন্য বেরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সম্পূর্ণ পার্টির অফিস ধূলিসাৎ, সম্পূর্ণ 2টি গাড়ি এবং সমস্ত মোটরসাইকেলে আগুন লাগানো হলো। কিন্তু তারপরেও সেখানে শাসক দলের পক্ষ থেকে বা এই সরকার যারা চালাচ্ছেন, তাদের মন্ত্রী রয়েছেন উলবেড়িয়া, আজকে তাদের পক্ষ থেকে বিন্দুমাত্র কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না যে সামান্যতম বিজেপি অফিসকে বাঁচানোর জন্য। একদিকে চলেছে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, বিজেপি নেতাদের বাড়ি যাও, বিজেপি নেতাদের যেখানে পাও তাদের ধরে জিজ্ঞাসা করো যে কেন 100 দিনের কাজের টাকা তারা দিচ্ছে না। দিদি চাইছে, মোদি দিচ্ছে না। নতুন করে পঞ্চায়েত নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী নেতৃবৃন্দের উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আবার নতুন দখলদারি, 56 জন খুন করবার পরে নতুন দখলদারির রাজনীতি চলে। 100 দিনের কাজের টাকার হিসাব দাও। আজকে যে পাহাড় প্রমাণ দুর্নীতি আজকে 100 দিনের কাজে হয়েছে। আমরা সংবাদ মাধ্যমকেও বলছি এবং আমরা আমাদের কর্মীরাও বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। আমাদের জানানোর ইচ্ছে এটাই যে কোনো প্রান্তিক মানুষের খাবার কেড়ে নেওয়া, তার জীবিকা কেড়ে নেওয়া কাজ কেন্দ্রীয় সরকারের নয়। এ যাবৎ পর্যন্ত গ্রামের উন্নয়নের লক্ষ্যে যে কাজ বর্তমানের 11 বছরে কেন্দ্রীয় সরকার করেছে তা নজিরবিহীন। গ্রামের ছাদহীন মানুষের ছাদ দেবার ব্যবস্থা করে আবাস যোজনায় ইউপিএ জমানায় 9 লক্ষ ঘর, 8 লক্ষের কিছু বেশি ঘর তারা দিতে পেরেছিলেন। আর বর্তমানের মোদী সরকার ওই গ্রামের মানুষের জন্য 89 লক্ষ আবাস এখনো পর্যন্ত তৈরি করে দিয়েছেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে আগ্রাসন চলেছে, যেভাবে ভীতি প্রদর্শন চলেছে, যেভাবে বিভিন্ন গোষ্ঠীকে দিয়ে আজকে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ চলেছে, বিজেপির যারা সংখ্যালঘু কর্মী আছেন বিভিন্ন গ্রামে তাদের ওপরে নতুন করে হামলা তৈরি করা হচ্ছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করবার আহ্বান জানানো হচ্ছে কিছু কিছু মানুষ, এর মধ্যে যদিও সরাসরি শাসক দল নেই,
এই পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে আসতে হবে। কোনো সুস্থ স্বাভাবিক সমাজের কাছে এটা কাম্য নয়। এ রাজ্যের যারা বুদ্ধিজীবী আছেন তাদেরও নতুন করে সিলেক্টিভ প্রতিবাদী যারা আছেন, যারা বিভিন্ন ঘটনার সময় মত প্রকাশের অধিকার নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন, মত প্রকাশের স্বাধীনতার সপক্ষে দাঁড়িয়ে যারা কথা বলেন, আজকে তাদেরও নিজেদের অবস্থানের পুনর্বিবেচনার প্রয়োজন আছে। আমরা আবার বলছি, কোনো মানুষের ধর্মীয় ভাবাবেগে, কোনো মানুষের বিশ্বাসে, কোনো মানুষের চলে আসা চিরকালীন পরম্পরা বিপরীত ধর্মী কোনো কথা বলে তাকে আঘাত দেবার অধিকার কারো থাকতে পারে, এটা বিজেপি বিশ্বাস করে না এবং বিজেপির মত এবং পথ এটা নয়। ধন্যবাদ। গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেটা আপনি উল্লেখ করলেন, গতকাল মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নুপুর শর্মাকে গ্রেপ্তার করা হবে। আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। বলেনি বিজেপির তরফ থেকে একজন সাংসদ এবং একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তিনিও বলেছিলেন যে এই ধরনের বক্তব্য এই মুহূর্তে সেটা যথেষ্ট উস্কানিমূলক এবং প্ররোচনামূলক। আজকের যে ঘটনা, এটা নিয়ে আপনিও উদ্বেগ প্রকাশ করলেন, তাতে করে কি আপনার মনে হয় যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ফলে আমার এই জিনিসটা ক্লিয়ার হবে? এক, দ্বিতীয়ত যে ধরনের ঘটনা ঘটেছে এবং পুলিশের নিষ্ক্রিয়তা, এটা কি আপনি মনে করেন যে এটা এক ধরনের স্টেট স্পন্সর? যেহেতু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে দেশ চলেছে, একটা বিপরীত অর্থনৈতিক পরিস্থিতি, কোভিড উত্তর পরিস্থিতিতে দেশ চলেছে, যুদ্ধকালীন পরিস্থিতির পর আন্তর্জাতিক সম্পর্কের নতুন বিন্যাস তৈরি হচ্ছে। ক্রুড অয়েলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় নতুন পারস্পরিক সম্পর্কের বোঝাপড়া তৈরি হচ্ছে সারা বিশ্বব্যাপী। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে কোনো দলের কাছ থেকে, যে কোনো প্রশাসকের কাছ থেকে কোনো দায়িত্বশীল বক্তব্য আশা করি। আমি আবার বলছি, যে প্রশ্ন আপনি করলেন এ সম্পর্কে দল যা করার করেছে, সরকার যা করার করেছে, কিন্তু আমরা মনে করি তৃণমূলের পক্ষ থেকে যে ধরনের বক্তব্য আসছে সাংবাদিক সম্মেলন করে বা মুখ্যমন্ত্রীর ভাষণে, এই মুহূর্তে আমরা এটা দুর্ভাগ্যজনক মনে করি। আমরা চাই পশ্চিমবঙ্গের সুস্থ স্বাভাবিক জনজীবন যাতে ব্যাহত না হয় তার দিকে সরকার ব্যবস্থা নেবে, এটা আমরা গতকালকেও বলেছি। আর আজকে এই মুহূর্তে যেভাবে একটা সর্বভারতীয় দলের, এটা এরকম নয় যে আমাদের হাওড়া গ্রামীণ জেলার উলুবেড়িয়ার মনসাতলা, সেটা উলুবেড়িয়ার ভেতরে নদীর পাশের কোনো জায়গা, একদম ন্যাশনাল হাইওয়ের ওপরে এই পার্টি অফিস বারবার পুলিশকে জানানো সত্ত্বেও সেখানে এত মানুষের প্রাণহানির আজকে একটা সম্ভাবনা ছিল, এবং সেই পার্টি অফিসের লাগোয়া একজনের বাড়ি আছে, তার বাড়ির একটি অংশের, সেখানে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। যেভাবে তাণ্ডব চলল, দাঁড়িয়ে থেকে যেভাবে আগুন লাগিয়ে দেয়া হলো, আমরা এই অবস্থার তীব্র বিশ্বাস করছি। পাঁচলা যে অফিস আছে রঘুনাথপুরে, সেই অফিসেও, আমাদের হাওড়া গ্রামীণ জেলার অফিসেও আজকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাহলে গতকাল থেকে হাওড়ায় যে উত্তেজনা ছড়িয়েছে, যদি পুলিশের কাছে, গোয়েন্দা দপ্তরের কাছে স্বাভাবিক কোনো খবর না থাকে যে ধরনের ঘটনা ঘটতে পারে, বা আগাম পুলিশ কোনো ব্যবস্থা নিল না, তাহলে স্বাভাবিকভাবেও, আমি আবার বলছি, অত্যন্ত সংযতভাবে বলছি, এই মুহূর্তে আমরা চাই রাজ্যে শান্তি বজায় থাকুক, কিন্তু শুধুমাত্র একটি ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে টার্গেট করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে। হাওড়া জেলায় বিজেপির দুটো অফিস একদিনে আগুন লাগলো। এই ঘটনা কিসের ইঙ্গিত বহন করে? এর দায়িত্ব কে নেবে? পার্ক সার্কাসে অবরোধ চলছিল, সেখানে গুলি চলেছে। 15 মিনিটের মধ্যে আমাদের এই রাজ্যের একজন ক্যাবিনেট
মন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন সে মানসিক অবসাদে ভুগছিল। আমরা এই ঘটনার তদন্ত চাই। হঠাৎ এই ঘটনা কি করে ঘটলো আর ওখানে গুলি কি করে চললো, ব্যাপারটা খুব একটা স্বাভাবিক নয় বলেই জনমনে প্রতিষ্ঠা পেয়েছে। তো সে জায়গায় আমরাও চাই এই ঘটনার একটা তদন্ত হোক, নিরপেক্ষ তদন্ত হোক। হঠাৎ এরকম একজন জনবহুল জায়গা এবং সেখানে যখন একটা বিক্ষোভ সমাবেশ চলছে, সেখানে কে গুলি চালালো বা যাকে চালানো বলে বলা হচ্ছে কোন পরিস্থিতিতে গুলি চললো বা সে মানসিক অবসাদে ভুগছিল, সেটা জানার পরেও কি করে সে আগ্নেয়াস্ত্র বহন করবার অধিকার পেল, এই প্রশ্নগুলো তো উঠছে। এই প্রশ্নের উত্তর প্রশাসনকেই দিতে হবে, এই সরকারকে দিতে হবে। আজকেও রাজ্যভাগ নিয়ে বিধানসভায় দাঁড়িয়ে কাশিয়ানের বিধায়ক বিষ্ণুকান্ত সিং খুব জোরের সঙ্গেই বলেছেন যে এই দাবিটা আগেও যে অবস্থান ছিল সেই অবস্থানেই তিনি অমর। যে যাই বলুন না কেন তিনি তার অবস্থান থেকে সরবেন। কিছু মানুষ স্থানীয় মানুষজনের আবেগের কাছে, চাপের কাছে বলতে বাধ্য হচ্ছেন এই কথা। যে বিধায়ক বলেছেন তিনি বিজেপির প্রতীক চিহ্নে নির্বাচিত হয়েছেন এবং তিনি বিজেপির অবস্থানটা জানেন। বিজেপির অবস্থান নতুন করে স্পষ্ট করে দেওয়া কারোর কাছে প্রয়োজন নয়, কিন্তু এ রাজ্যে মূলতই দু একজনের কিছু বিবৃতি, অনেক বিধায়কের বিবৃতি সরাসরি রাজ্যভাগের বিবৃতি নয়। তারা বলছেন যে সমাজের এক শ্রেণীর মানুষের মনের মধ্যে এখানে একটি রাজ্যভাগের সেপারেট স্টেটহুডের দাবি উঠছে, কিন্তু বারবার এটাকে বহু চর্চিত এবং সকাল থেকে লাগাতার বিজেপি বঙ্গভাগ করতে চায়। এটা বলা হচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে, লোকসভা নির্বাচনের আগে, পঞ্চায়েত নির্বাচনের আগে, বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে বাংলার দক্ষিণবঙ্গের মানুষকে বোঝানোর জন্য যে বিজেপি বাংলা ভাগ চাইছে। যে তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে এর বিরুদ্ধাচারণ করে বিজেপিকে আক্রমণ করছেন, সেই তৃণমূল জন্ম নেওয়ার আগে, মানে দল হিসেবে তৃণমূল জন্ম নেওয়ার আগেও পশ্চিমবঙ্গের সর্বদলীয় মিটিংয়ে বিজেপি এই রাজ্যকে এক রাখার পক্ষে স্বাক্ষর করেছে। দুই, আজকে যে মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বিজেপিকে বঙ্গবিরোধী বলছেন, যদি শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকতেন, এনসি চ্যাটার্জি না থাকতেন, নদিয়ার রানী জ্যোতির্ময়ী যদি না থাকতেন, 20শে জুন যদি শ্যামাপ্রসাদের আন্দোলনের চাপের কাছে স্বীকার করে কংগ্রেস বিধানসভায় সেপারেট হিন্দু হোমল্যান্ডের প্রস্তাব সমর্থন না করত, তাহলে তারা নিজেদের ভারতবাসী বলে পরিচয় দিতে পারতেন না। প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে এখানেই যে 24 ঘন্টা পেরোয়নি জগৎ প্রকাশ নাড্ডা তিনি রাজ্য থেকে গেছেন। তার আগে তিনি এখানে স্পষ্ট ভাষায় দলীয় সাংসদ এবং বিধায়কদের যেটা বলেছেন যে এই ইস্যু নিয়ে নাড্ডাজি কোনো সাংবাদিক সম্মেলনে বা প্রকাশ্যে তিনি কি বলেছেন তার অথেন্টিসিটি নেই। আর আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি, এটা সর্বভারতীয় সভাপতির বলবার কোনো অপেক্ষা রাখে না। পার্টির ঘোষিত অবস্থান, দীর্ঘদিনের পার্টির ঘোষিত অবস্থান বারবার বলা হয়েছে। আমরা এই বিতর্ক চাইছি না। আমরা পশ্চিমবঙ্গের সেপারেট স্টেটহুডের দাবির বিরুদ্ধে, আমরা পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই এখানে আর্থসামাজিক উন্নয়নের পক্ষে। আমরা মনে করি যে তৃণমূল বিভিন্ন জায়গায়, বিশেষ করে পাহাড়ে, কখনো লেপচা, কখনো গোর্খা, কখনো ভুটিয়াদের নামে জনগোষ্ঠীকে ভাগ করে পাহাড়ের সন্তুলনকে নষ্ট করেছেন এবং পাহাড়ে অস্থিরতা তৈরি করেছে। জিটিএর মতো একটা অসাংবিধানিক ব্যবস্থাকে জোর করে চাপিয়ে দিয়ে পাহাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আজকে বিভিন্ন কারণে, বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য, চ্যালেঞ্জ, লাগাম ছাড়া দুর্নীতি, বঞ্চনা, প্রবঞ্চনা, অনুন্নয়ন, আজকে তার কারণে এ ধরনের দাবি উঠছে। এ ধরনের দাবি ওঠা পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্যে অনভিপ্রেত এবং এটা আমরা সমর্থন করি না। পার্টির অবস্থান এটাই, পার্টির এর বাইরে যদি কেউ কথা বলে সেটাই বিচ্যুতি। এ নিয়ে কোনো বিতর্ক এখানেই শেষ করলাম। এর বাইরে একটা শব্দ যদি যেটা হবে সেটা পার্টির বাইরের কথা,
সেটা বিচ্যুতি, অ্যাবারেশন। পার্টি এর দায়িত্ব নেবে না। তাহলে আজকেও বিষ্ণুদত্ত স্যার আবার বলছি তো একই কথা, আমি জানি কি বলেছেন উনি। না, এই কথা আমি বলিনি, আমরা কিন্তু আজকেও বলেছেন যে বিধানসভায় যখন দাঁড়িয়ে আমি এই কথা বলছি তখন সেটা শুধু মুখ্যমন্ত্রীকে বার্তা দেওয়ার জন্য নয়, সেটা কেন্দ্রকেও বার্তা দেওয়ার জন্য। যে যেখানে বার্তা, যাদের বার্তা দিয়েছেন, মুখ্যমন্ত্রীর করে বিষয়টি বুঝবেন। কারণ যখন বিধায়ক বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলছেন, যদিও পশ্চিমবঙ্গ বিধানসভা সম্পর্কে আমি অত্যন্ত শ্রদ্ধা পোষণ করেই বলছি, যে বিধানসভায় বিরোধী দলনেতার অনুপস্থিতিতে বিধানসভার সেশন শুরু হতে পারে, বিরোধী দলের চিফ হুইপের অনুপস্থিতিতে শুরু হতে পারে, যে বিধানসভার স্পিকার হাইকোর্টের অবজারভেশনের পরেও তাকে পুনর্বিবেচনা করবার কথা বলাই, তার মানে হচ্ছে যে স্পিকারের অবস্থানকে হাইকোর্ট মেনে নিচ্ছে না, সেই জন্য পুনর্বিবেচনার কথা বলা হলো। উল্টো পথে হাঁটছেন, সেই বিধানসভায় কতটা মানুষের অধিকার রক্ষিত হচ্ছে সেটা ভিন্ন প্রশ্ন। কিন্তু তিনি যখন বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, মুখ্যমন্ত্রীর মতো ব্যবস্থা নেবেন, আর পার্টির জন্য যদি তিনি বার্তা দিয়ে থাকেন, পার্টি সে ব্যাপারটা দেখবে। কিন্তু আমি যেটা বলেছি, বিজেপি সেপারেট স্টেটহুডদের বিরুদ্ধে, এটা বিজেপির অবস্থান। এর বাইরে যদি কেউ কোনো কথা বলে সেটা বিচ্যুতি। আবার টুইট আমি দেখতে জানি না। হ্যাঁ, কি রাজ্যপাল টুইট করেছেন এবং মুখ্য সচিবকে সমস্ত বিষয়টা জানতে চেয়েছেন, কি বলবেন যে কি হয়েছে? স্বাভাবিকভাবেই সাংবিধানিক প্রধান, মানুষের জীবনের অধিকার যেখানে প্রশ্নচিহ্নের মুখে চলে এসেছে, অবরোধের কারণে ক্যান্সার পেশেন্ট, আপনারাই সংবাদপত্রে ফলাও করে লিখছেন যে তাকে হসপিটালে নিয়ে যাওয়া যাচ্ছে না, মানুষ 8 ঘন্টা 9 ঘন্টা করে তিনি রাস্তায় পড়ে আছেন। একজন প্রবীণ সাংবাদিক কালকে রাত্রিবেলা আমাকে ফোন করেছেন, একদম প্রথম সারির একটি দৈনিকের বিশিষ্ট সাংবাদিক অমিতাভ সেন, রিটায়ার্ড, তার স্ত্রী গাড়ির মধ্যে স্যাচুরেশন 88-এ চলে গেছে, বসে থাকতে থাকতে 6.5 ঘন্টা গাড়ির মধ্যে। এই পরিস্থিতির জন্য কে বা কারা দায়ী? এই দায়িত্ব তো সরকারকে নিতে হবে। সুতরাং তিনি সাংবিধানিক প্রধান, তিনি নিজেই যদিও বলছেন এখানে আইনের শাসন নেই, অন্তত এই ব্যবস্থাটুকুনি সরকার করুক এই মুহূর্তে, সেজন্যই তিনি জানতে চেয়েছেন। মানুষ রক্ষী নয়, মানুষ দেহটাকে খুঁজছে, মানুষ আসল দেহ খুঁজছে। যদি শোকেসেই এ জিনিস থাকে বাইরে আর কি সামনে, তাহলে গোডাউনে কত স্টোর করা আছে। আজকে বিধানসভাতে আপনারা সোমবার থেকে বিধানসভা সেশন অ্যাটেন্ড করবেন, কিন্তু এটা আপনাদের মিডিয়া সেল থেকে একটা মেসেজ, এই বিষয়টি আমি নিয়ে করছি, এই বিষয়ে যা বলবার পরিষদীয় দল বলবে।